হিয়া দাঁত মুখ খিচে সব রান্না শেষ করে টেবিলে সাজিয়ে রাখে, একদম পরিপাটি করে। বৃষ্টির রুনোঝুনো শব্দ, সাথে মাতাল কলা হিমেল বাতাস, তার উপর হিয়ার হাতের খিচুড়ির সাথে গরম গরম বেগুন ভাজা, আলু ভর্তা আর স্পেশালি রোস্ট। পুরো ফ্ল্যাট জুড়ে এখন মোমো করছে সব কিছুর গন্ধে। কখন বিকেল হবে, কখন আমি বাড়ি ফিরবো, অসহ্য লাগছে। কাল রাত জুড়ে আমার সেবা না করলে লোকটার মুখের উপর ভেঙচি কেটে শ্রাবণকে নিয়ে বাড়ি ফিরে যেতাম। শ্রাবণ, শ্রাবণ, উঠে আয় জলদি, আমার সব রান্না শেষ। শ্রাবণ। উজান শ্রাবণকে পিঠে করে নিয়ে এসে টেবিলের উপর বসিয়ে দিয়ে, ওইখানে বসালেন কেন? নিচের চেয়ারে বসিয়ে দিন। এইরকম কেন তুমি? আমি এরকমই। দেখি শ্রাবণ, নামো, নামো বলছি। বুবু, আমি তাকে না এভাবে বসে। না, এটা মানুষের টেবিল, ভেঙে যাবে। নামো তুমি। বুবু। হিয়া চোখ রাঙালে শ্রাবণ নিচে নেমে চেয়ারে গিয়ে বসে পড়ে। হিয়া দুটো প্লেট সোজা করে শ্রাবণ আর উজানের জন্য খিচুড়ি পাতিয়ে দিল। শ্রাবণ আর উজান কষিয়ে কষিয়ে হাত মুখে মেখে গল্প করতে করতে গপ গপ করে খেতে থাকে। আজ অনেক দিন পর শ্রাবণকে এত তৃপ্তি ভরে খেতে দেখে হিয়ার মনটা ভেতর থেকে ফাঁকা হয়ে আসে। চোখ ভারী হয়ে আসলেও হিয়া নিজের চোখের জলটা খুব যত্ন করেই নিজের চোখের মধ্যে সংযত করে নিয়ে ডাইনিং থেকে সরে গিয়ে উজানের রুমে বড় বেলকনিতে গিয়ে রেলিং ধরে দাঁড়িয়ে যায়। উজানের এই ফ্ল্যাটটা যে এরকম সাজানো গোছানো, তেমনি উজানের রুমের এই বেলকনিটাও দেখতে বেশ পরিপাটি। যত রকম ফুলের গাছ দিয়ে সাজানো, তার অধিকাংশ গাছেরই নাম হিয়ার জানা নেই। জানবেই বা কি করে? জীবনের রুক্ষতাময় কলহ থেকে বেরিয়ে জীবনটা উপভোগ করার সময়টাই বা হয়েছিল কবে তার? বাহ, ভাইয়ার এই ব্যালকনি থেকে শহরটা দেখতে কি সুন্দর লাগছে। মানুষটা এত সুন্দর, এই জন্যই হয়তো বৃষ্টি ভেজা এই শহরটাও আজ এত সুন্দর লাগছে। ছেলে মানুষ এত গোছালো হয় এই প্রথম দেখলাম। মানুষটার এত কেন করছে আমার জন্য? উনি কি আমাকে ভালোবাসছেন? পাগল তুই হিয়া, কি সব ভাবছিস? কি আর আছে কোনো তোর? ভালোবাসা মানে কি বুঝিস তুই? তোর মতো মেয়েদের জন্য ভালোবাসা না, বুঝলি? একটা তাচ্ছিলের হাসি দিয়ে হিয়া চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস টানে আর চোখ খুলে না। চোখ বন্ধ করেই উপভোগ করতে থাকে বৃষ্টির গন্ধ, ভেজা মাটির গন্ধ, পিচ ঢালা রাস্তার গন্ধ। ঝড়ো বাতাসের সাথে বৃষ্টির ছাট এসে ছুঁয়ে দেয় হিয়ার মুখ। মেঘ সরিয়ে হালকা রোদ দেখা দিলেও পরিবেশ এখনো অন্ধকার। হিয়া চোখ বন্ধ করে প্রকৃতির সাথে নিজেকে মিশিয়ে দিতে ব্যস্ত। এমন সময় উজান খুব সতর্কভাবে পেছন থেকে হিয়ার পিঠের কাছে এসে হিয়ার বাহু ধরতে হিয়া আটকে ওঠে। ভয়ে চোখ খুলে পেছন ফিরতে যাবে, অমনি উজান হিয়াকে থামিয়ে দিয়ে পেছন করে রেখেই দিয়ে হিয়ার খোলা পিঠে একটা দীর্ঘশ্বাস ফেললে হিয়া নিমিষেই বৃষ্টির শীতল পরিবেশে আরো কুকড়ে ওঠে। দাঁড়াও, শান্ত হই। কি করছেন আপনি? শ্রাবণ কোথায়? আছে ওয়াশরুমে। হিয়ার কিচ্ছু বলতে ধরেও হিয়ার মুখ দিয়ে কেন জানি কিচ্ছু বের হচ্ছে না। সব কথাগুলো গলার কাছে এসে দলা হয়ে যাচ্ছে। হিয়ার এই চুপসে যাওয়াটাকে আরো বহুগুণে বাড়িয়ে তুলে উজান আলতো করে হিয়ার খোলা পিঠে উজানের আঙ্গুলের পরশ মুহূর্তে হিয়ার শরীরকে পুরো কাঁপিয়ে তোলে। হিয়ার ঠিক বুঝতে পারে না উজান ঠিক কি করতে যাচ্ছে ওর সাথে। খারাপ কিছু করার হলে তো উজান কালই করতে পারত, যখন হিয়া সেন্সলেস ছিল। তাহলে এখন কিসের জন্য হিয়া অতটুকু জায়গাতেই কি রকম ছটফট করতে থাকে? কি করছেন আপনি? চুপ। উজান আলতো করে হিয়ার ব্লাউজের ফিতা দুটো ধরে লাগিয়ে দিতে থাকে। কিভাবে জামা কাপড় পরো? সব খুলে থাকে। উজানের কথায় হিয়ার চোখ বড় করে তাকিয়ে আটকে ওঠে। সব খুলে আছে মানে? কি সব বলছে এই লোকটা? মাথা নষ্ট নাকি? কি বলতে চাইছেন আপনি? কিছু না। উজান ফিতেটা সুন্দর করে বেঁধে দিয়ে হিয়াকে আলতো করে নিজের দিকে ঘুরিয়ে নেয়। হিয়া তখনও একদম লজ্জায় কুকড়ে গিয়ে মাথা নিচু করে থাকে।
উজান হিয়ার দুপাশে রেলিংয়ের উপর হাত দিয়ে একটা বেষ্টন তৈরি করে হিয়ার নিচু করা মাথার সাথে নিজের মাথাটা আলতো করে ঠুকে দেয়। মুহূর্তে হিয়ার বুক পুরো শূন্য হয়ে আসে। এই বুঝি দমটা ওখানে আটকে যাবে। মানুষকে এত সহজে বিশ্বাস করো কেন তুমি? বিশ্বাস করি বলতে ঠিক বুঝলাম না। এই যে এখানে তুমি আমাকে বিশ্বাস করে আমার সাথে আমার ফ্ল্যাটে আছো, আমি তো চাইলে অনেক খারাপ কিছুই তোমার সাথে করতে পারি না? আমি তখন ইনিয়ে কথা বললাম আর তুমি রাজি হয়ে গেলে এখানে থাকতে। একবারও মাথায় আসেনি পুরো বাড়িটা এখন ফাঁকা, আমি যদি জোর করে তোমার সাথে কিছু করি তুমি কি কিছু করতে পারবে? চিৎকার করে কারোর কাছে সাহায্য পেতে তুমি তখন? আচ্ছা লোক তো ইনি আমাকে বুঝিয়ে শুনিয়ে ধমক দিয়ে আটকে রাখলো, এখন উল্টে আমাকেই প্রশ্ন করছে আমার কি দোষ? উনিই তো। আর কখনো মানুষকে এত ইজিলি বিশ্বাস করবা না, এটা ঢাকা শহর হিয়া। আমি কি করব? আপনিই তো আমাকে বললেন যে। কি বললাম? ওই যে তখন। আর আর হিয়া এবার মুখ তুলে হাত পাকিয়ে কথা বলতে শুরু করে। আর আমি জানি আপনি হয়তো একটু রাগী, ওই হট টেম্পার, একটুতেই রেগে যান, রাগের মাথায় গিয়ে থেকে কি করে বসেন নিজেরই হুঁশ থাকে না তখন। কিন্তু 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 আমি জানি আপনি মানুষটা খারাপ না। কিন্তু তুমি আমাকে যা সব বললে, রাগে হট টেম্পার, রাগে থাকলে আমার হুঁশ থাকে না, এইসব তো আমার জানা মতো কোনো ভালো মানুষের বৈশিষ্ট্য বা গুণ না। তাহলে আমি কি করে খারাপ মানুষ হলাম না বলো এবার? আরে বোকাটা বোঝে না, খারাপ মানুষ বলতে তো আমি তা বলিনি। মানে এইসব খারাপ মানুষের বৈশিষ্ট্য ঠিক আছে, কিন্তু আপনি তো খারাপ না। মানে আপনার মাঝে এসব গুণ থাকলেও আপনি ভালো। এক মিনিট, কি সব বলছো বলো তো তুমি হিয়া? আমার মাঝে সব খারাপ গুণ আছে কিন্তু আমি ভালো। আমি তো ভালো কিন্তু খারাপ গুণ আছে, তাহলে তো আমি সেই হিসাবে খারাপ। কিন্তু তুমি বলছো আমি ভালো, ভালো হলে খারাপ গুণ আসবে কেন? আর খারাপ গুণ আসলে আমি ভালো হলাম কি করে? আরে আমি বলছি যে আপনি ওই দিক দিয়ে খারাপ, মানে খারাপ না। ওসব তো ছেলেদের এমনি মাথা গরম একটু থাকেই, কিন্তু আপনি এদিক দিয়ে ভালো মানুষ। কোন দিক দিয়ে? মানে এইসব দিক দিয়ে। কোন সব দিক দিয়ে? আপনি না, কি আমি? আপনি একটা খুব বাজে লোক। একটু আগে বললে আমি খারাপ না, এখন আবার বলছো আমি বাজে। হ্যাঁ বাজে লোক। আমার কথার মানে সব বুঝছেন, কিন্তু শুধু শুধু আমাকে কথা চালিয়ে ফাঁসিয়ে হ্যারাস করছেন। আমি তোমাকে হারাস করছি? আমি করছেন না? শুনুন তো শুনুন, আপনাকে আমি সেই দিন বলেছিলাম না আপনি আমার থেকে 10 হাত দূরে দূরে থাকবেন, তারপরও কেন আপনি কি? আমি এই যে হুটহাট করেই আমার কাছে চলে আসছেন? শুনুন শুনুন না। যদি না সরে যাই? দেখুন আমি এতক্ষণ কিছু খেয়াল করিনি, কিন্তু শ্রাবণ যখন তখন এসে গেলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে ব্যাপারটা। ছোট বাচ্চা কি থেকে কি বুঝে ফেলবে, তখন সমস্যা আমারই হবে। খাবে? এখন আসো আমার সাথে। উজান হিয়াকে নিয়ে যেতে ধরলে হিয়া উজানকে থামিয়ে দিয়ে না আমি খাবো না। কি বললা? বললাম আমি খাবো না। আর একবার বলো। আমি খাবো না। মজা করতেছো আমার সাথে? না আমি কোনো মজা করছি না আপনার সাথে। আপনি কাল থেকে আমার জন্য অনেক করেছেন, এই সব ডক্টর, স্যালাইন, ওষুধ, কত কত ঋণ হয়ে থাকলো আপনার উপর আমার। আমি আর আপনার এখানে খেয়ে কিছুতেই এই ঋণটা বাড়াতে চাই না। বলা শেষ? হ্যাঁ। আসো এখন। কোথায় যাব? আপাতত রুমে আসো, আবহাওয়াটা ঠান্ডা, ঝট সর্দিকে বিনা দাওয়াতে আমন্ত্রণ জানানোর কোনো প্রয়োজন আছে কি? না মানে আসো। উজান হিয়াকে ঘরে নিয়ে এসে বসিয়ে দিলে শ্রাবণ দৌড়ে এসে বিছানার উপর উঠে হিয়ার গলা ধরে তুলতে থাকে। এদিকে উজান ডাইনিংয়ে এসে হিয়ার জন্য একটা প্লেটে খাবার সাজাতে শুরু করে। বুবু, বালু ভাইয়ার বাড়িটা দেখছিস কত বড়? বড়। বুবু, বালু ভাইয়া বললো আজকে নাকি আমি আর তুই এখানে থাকবো, রাতে এখানে ঘুমাবো। সত্যি কি তুই আজ বাড়ি যাবি না? আমি কি তোকে একবারও বলেছি আমি বাড়ি যাব না?
আজ বাড়ি যাই, তারপর তোর বিচার আছে আজ। শুনেই আটকে ওঠে শ্রাবণ। বিচার আছে মানে? কিসের বিচার? কি করলো আবার সে? তার বুবনির বিচার মানে তো সাংঘাতিক জিনিস। এখন কি করবে? শ্রাবণ কিছু জিজ্ঞেস করার আগেই উজান রুমে এসে হিয়ার পাশে বসে হাত বাড়িয়ে হিয়ার মুখের দিকে এক লুকমা তুলে ধরে। দেখি মুখ খোলো। আপনাকে তো বললাম যে আর তোমাকেও তো আমি বললাম মুখটা খুলতে। আমি যদি না খুলি? রেগে গিয়ে হেয়া প্লিজ জেদ করো না তো। আমার এক জিনিসের জন্য বারবার এরকম রিকোয়েস্ট করতে ইচ্ছে করে না। আপনি এরকম কেন করছেন? আমি সকালে খেলাম তো। আপনি তো নিজে থেকে দাঁড়িয়ে আমাকে দুটো কি বড় বড় রুটি খাওয়াইলেন। এখন দুপুরে এসে আবার ভাত খাওয়া যায়? আপনি বলুন, আমার পেট এখনো ভরে আছে, বিশ্বাস করুন। কত কি ভরে আছে সব আমি জানি। আমি জাস্ট আর একবার বলবো হিয়া। প্লিজ ভাইয়া, আমার সব খাওয়ার কোনো অভ্যেস নেই। আপনি আমাকে। খাবে না তুমি? না। ঠিক তো? হুম। উজান একটা দীর্ঘশ্বাস টেনে হাতে থাকা প্লেটটা বিছানার এক পাশে ধাম করে ছুঁড়ে দিয়ে উঠে রাগে গটগট করতে করতে আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে শার্টের কলার ঠিক করে চুল আছড়াতে থাকে। ডক্টর আঙ্কেল ধরেই বলল মেয়েটার শরীরে কোনো রক্ত নেই, প্রেশার লো। আর এনাকে দেখো, বিয়াদব একটা। মনে হয় জানো আমি তোমার প্রেমিক, তুমি আমার সাথে খাবে না? থাকবো না। এসব ন্যাকামি করে অভিমান প্রকাশ করছো। ভার্সিটির সিনিয়র ভাইয়া হিসেবে এতটুকু তো অন্তত সম্মান দিবে আমাকে। আমি কোথায় আপনাকে অসম্মান করলাম? ছাড়ি দিয়ে ধমকে। একদম মুখে মুখে তর্ক করবা না। সব সময় কথার পৃষ্ঠে কথা। মকবুল স্যার ঠিকই বলে, টিচার হয়ে জয়েন করে আসলে তখন দেখব কি করে তুমি তোমার স্যারকে অমান্য করো। শ্রাবণ, জি। উঠে রেডি হ, আমি আর তুমি বাইরে যাব। কুইক। বাহিরে। শ্রাবণকে নিয়ে আপনি কোথায় যাবেন? শ্রাবণ, তোকে আমি উঠতে বলেছি কি? হ্যাঁ, ও যাবে, কিন্তু শ্রাবণ। বহু রাগ হবে। উজান এসে শ্রাবণকে দাঁড় করিয়ে শ্রাবণের চুল ঠিক করে আছড়ে দিয়ে, ভাইয়া আপনি আমার কথাটা শুনুন। শ্রাবণ, তোর বুবুকে বলে দে সে যেন ভাতটা পুরো শেষ করে ফেলে, না হলে আমি এসে দেখলে কিন্তু। বুবু তুই কিন্তু বাচ্চা। চুপ কর ভাইয়া, বলছি কি। উজান হিয়াকে কিচ্ছু বলার সুযোগ না দিয়ে শ্রাবণকে কোলে তুলে নিয়ে, আমার ফিরতে ঘন্টাখানেক সময় লাগবে। আমি বাইরের দিয়ে লক করে যাচ্ছি, কেউ আসবে না। তুমি তাও ভেতরে লাগিয়ে দিও ফর সেফটি। কোনো প্রয়োজন হলে তোমারটা সহ আমার একটা ফোন রেখে যাচ্ছি, ফোন দিও। আর হ্যাঁ, আমি যেন এসে পুরো ফ্ল্যাটটা ফাঁকা দেখি। বলেই উজান ওর ফোনটা পকেটে ঢুকিয়ে বেরিয়ে পড়ে। আর এদিকে তো এখন হিয়ার মাথায় পুরো হাত। এখনো কি করবে একা একা এই এত বড় ফাঁকা বাড়িটাতে? দুপুর তখন 4টার কাছাকাছি। উজানের সেলফ থেকে একটা বই নিয়ে এসে পড়তে গিয়ে কখন যে হিয়া ঘুমিয়ে পড়ে হিয়ার সে হুঁশ নেই। বাহিরে তখন আবারও আকাশ কাঁপিয়ে ঝড় বৃষ্টি। আকাশ পুরো অন্ধকার, মাঝে মাঝে বজ্রপাতের চোখ রাঙানি তো আছেই। এদিকে 1 ঘন্টার কথা বললেও উজান আর শ্রাবণের ফিরতে ফিরতে প্রায় 2 ঘন্টা হয়ে আসে। এসে উজান শ্রাবণকে বাহিরের ওয়াশরুমে হাত পা ধুতে পাঠিয়ে দিয়ে নিজের রুমে এসে হিয়াকে খুঁজতে গিয়ে ওর চোখ আটকে যায় হিয়ার উপর। ঘুমিয়ে গিয়ে কখন যে হিয়ার গা থেকে হিয়ার আঁচলটা সরে গিয়ে এক পাশে জোড়ো পাকিয়ে যায় তার কোনো হুঁশ উজানের এই ঘুমন্ত পরিটার নেই। থাকবেই বা কি করে? কখনো কি হিয়া এভাবে বাড়িতে শাড়ি পরেছিল নাকি? আর হিয়ার দিকে এগিয়ে আসতে উজান পুরো বোল্ড আউট হয়ে যায়। এবার ব্লাউজের অংশটুকু বাদ দিয়ে হিয়ার পেট, কোমর সব কিছুই উজানের সামনে উন্মোচিত। উজানের পুরুষ মন তো না চাইতেও বিভোর দৃষ্টিতে তাকিয়ে থাকে হিয়ার দিকে। উজান গিয়ে আলতো করে হিয়ার পাশে বসে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে হিয়ার দিকে। কিছুতেই সে তার চোখকে সংযত করতে পারছে না। এই মুহূর্তে ভার্সিটিতে নীলিমা তো মাঝে মাঝে ওড়না ছাড়া ক্লাস করতে আসে। আর শুধু নীলি কেন, অধিকাংশ মেয়েই ওড়না ছাড়া জিন্স টপ পরে আসে। কোথায় তখন তো কখনো উজান ভুলেও তাদের দিকে চোখ তুলে তাকায়নি। তার সেরকম রুচি হয়নি কখনো।
তাহলে আজ কেন হিয়ার কাছে সে নিজের গাম্ভীর্যটাকে সর্পে দিচ্ছে? লোভ দেখাচ্ছ আমাকে? কি চাইছো কি? আমাকে খারাপ ছেলে বানাতে? কি করব তোমাকে নিয়ে আমি? এতটা কেন কেয়ারলিস তুমি তোমার নিজেকে নিয়ে? আমাকে দেখো, কিছু শিখতে পারো না? যাওয়ার সময় তো বললাম গেটটা ভেতর দিয়ে লক করে দিতে, সেটাও তো শুনলে না। এখন কেউ যদি বাইরের লক খুলে ঢুকে যেত ফ্ল্যাটে, ইডিয়েট একটা। বাইরে তুমুল বৃষ্টি হচ্ছে, ওয়েদারটাও তো কত রোমান্টিক। এখন তোমাকে এইভাবে দেখে আমার ঠিক কি করতে ইচ্ছা করে তুমি বলবা একটু? ভাতটাও তো খাওনি মনে হয়। এখন আমি এর বদলে তোমাকে ছুঁয়ে দিলে খুব ভালো লাগবে তোমার, পাগলি। এবার উজানের মাথায় দুষ্টু বুদ্ধি ঘুরপাক খেতে শুরু করে। বলছি কি, হ্যাঁ পাখি, একটা ওই কালকের মতো ছোট্ট করে একটু আদর করে দিলে কি তুমি খুব বেশি রাগ করবে? একটু দিই, ওই এতটুকু। বলে উজান জোরে জোরে শ্বাস টেনে হিয়ার খোলা পেটের উপর একটা প্রশান্তির নিঃশ্বাস ফেলে হিয়ার নাভির উপর একটা ইয়া বড় চুমু এঁকে দেয়। সরি, আর কখনো তোমার পারমিশন ছাড়া এসব করব না, পাক্কা প্রমিস। হায় রে! উজান হালকা হেসে দিয়ে পাশে থাকা কম্বলটা হিয়ার গায়ে জড়িয়ে দিয়ে ওয়াশরুমে ফ্রেশ হতে ঢুকে পড়ে। হিয়ার ঘুম থেকে উঠতে তখন 5টা। হিয়া এবার জেদ ধরে ও বাড়ি ফিরবে। রাতে উজানের এখানে এভাবে থাকা অসম্ভব। উজানও আর হিয়াকে জোর করে না। হিয়ার মতের বিরুদ্ধে গিয়ে সে যে কখনোই কিছু জোর করে হিয়ার উপর চাপিয়ে দেবে না। তাই বাধ্য হয়ে সে সন্ধ্যের আগে আগে হিয়া আর শ্রাবণকে তাদের নিজেদের বাড়ি বাইকে করে ড্রপ করে দিতে আসে। দেখি, এদিকে আসো। কি? হেলমেটটা ধরো। ধরলাম। তাকাও এদিকে। তাকালাম। এটা শুধু একবেলা রাতে করে খাবা, 6 মাস কন্টিনিউ। আর এটা 2 বেলা 10 দিন। আর এটা 1 সেকেন্ড। ফার্স্ট অফ অল, প্রেসক্রিপশন পড়ে ওষুধ খাওয়ার মতো বুঝ আমার আছে। আর সেকেন্ডলি, আমি এসব ওষুধ খাবো আপনাকে কে বলেছে? কেউ না, তাহলে আমি বলেছি, তাই তুমি খেতে বাধ্য। কে আমি যে আপনার কথা শুনতে আমি বাধ্য? আপনার বোন, গার্লফ্রেন্ড না ওয়াইফ, কোনটা? কোনটাই না। তুমি তো আমার শত্রু, ভার্সিটিতে আসছই তো আমাকে টেক্কা দিতে, আমাকে হারিয়ে দেবে তো জিততে, আমার সব রেকর্ড ভাঙতে। আর তোমার মতো শত্রুকে আমি বানাবো আমার বউ। একবার গিয়ে আয়নায় দেখো, পেতনি একটা। আমার যে বউ হবে না, সে হবে সবচাইতে সুন্দর। এই ওয়ার্ল্ডের সবগুলো মিষ্টি এক করলেও আমার মিষ্টি বউয়ের মতো কেউ মিষ্টি হতেই পারবে না। আর তুমি তো কোন আচ্ছা, আর কিছু বলবেন? এই ব্যাগের আপাতত 1 মাসে ওষুধ আছে, আর এই ব্যাগে কিছু ফুড, ওইগুলো নিয়মিত খাবা। আর একটাই সাবনের কিছু জিনিস, ওইগুলো ওকে গুছিয়ে দিও। আমাকে ক্ষমা করবেন, আমি এগুলো নিতে পারবো না। নেবা না তুমি? না। সত্যি নেবে না? না। ঠিক আছে। উজান ব্যাগগুলো রোডের পাশে হিয়ার পায়ের কাছে রেখে হিয়ার হাত থেকে হেলমেটটা নিয়ে মাথায় পড়ে নিয়ে বাইক স্টার্ট দেয়। ভাইয়া, এটা কিন্তু ঠিক হচ্ছে না। দেখুন, আপনি না নিলে কিন্তু এসব এভাবেই পড়ে থাকবে। এই যে শুনুন, আরে শুনুন ভাইয়া, যা চলে গেল। কি করব আমি এখন? এগুলো ফেলে রেখে যাব বাইরে? না না, তাহলে এখন দূর। এত দেখছি মহাজালা। হিয়া ছটপট করতে করতে শ্রাবণকে নিয়ে বাড়িতে ঢুকে এসে এগুলো রেখে নিজের বিছানাটা পরিষ্কার করে নিয়ে শ্রাবণকে হাত মুখ ধুয়ে দিয়ে বিছানায় বসিয়ে দেয়। এইদিকে তো শ্রাবণের এখন ভয়ে বুক কুকু করে ডাকছে। হিয়া যে তখন বলল, তুই বাড়ি যা, আগে তোর বিচার আছে। তাহলে কি হিয়া এখন? হিয়া ওর শাড়ির আঁচলটা কোমরে গুজে বড় একটা লাঠি নিয়ে এসে শ্রাবণের সামনে এসে দাঁড়িয়ে গিয়ে চোখ মুখ রাগ রাগ করে, ওঠ ওঠ বলছি। এখন লাঠির পিটুনি না খাইতে চাইলে সোজাসুজি উত্তর দে। ভাইয়াকে কিভাবে চিনিস তুই? কোথায় কখন কিভাবে দেখা সব এক এক করে শুরু কর। আমি ভালো ভাইয়া, ভালো ভাইয়া আমি। তুই ভাইয়া ভাইয়া, তুই কি? ভাইয়া ভাইয়া আমি ভাইয়া মাঠে। শ্রাবণ, বলছি একদিন যখন আমি মাঠে গেছিলাম খেলতে, তখন ভাইয়া আমাদের টিমে এসে আমাদের সাথে খেলে গিয়েছিল। তখন
তখন আমার সাথে ভালো ভাইয়ার ভাব হয়ে যায়। তখন তখন ভাইয়া আমাকে বলে তুই আর ভাইয়া নাকি একসাথে পড়িস। তারপর তারপর আমি আর ভাইয়া বন্ধু হয়ে যাই। তারপর তারপর ওই ভালো ভাইয়া আমাদের মাঠে মাঝে মাঝে এসে। শ্রাবণের মুখে উজানের এসব পাগলামো শুনে হিয়া পড়ত। আমি শুধু ওনাকে থাপ্পড় দিয়েছিলাম বলে উনি তার প্রতিশোধ তুলতে আমার বাড়ি অবধি এসে আমার ভাইকে যে অবধি। কাল যাই শুধু ভার্সিটি, ওনার একদিন কি আমার একদিন। বললে তো বলে আমি নাকি ওনার শত্রুর কোথায় কখন কি হলো ওনার কি তাতে আজও। যাই শুধু বাজে লোক একটা। স্যারদের সামনে ভালো মানুষ সাজাতো, উনি যে কতবার ধাড়িবাজি কাল বুঝবো আমি। ঝড়ের শেষে পরের দিন আবহাওয়াটা নিতান্তই ঠান্ডা, তবে আকাশ যথেষ্ট পরিষ্কার। রোদের তীব্রতার সাথে বেড়ে ওঠে কর্মমুখর মানুষের ব্যস্ততা। হিয়া আজ ভার্সিটি এসে মনে মনে ঠিক করে আজ যদি উজান ওকে নিয়ে কোনো রকম আদিক্ষেতা শুরু করে তাহলে ও উজানের সব চুল ছিঁড়ে দেবে। শত্রুর উপরে তো দরদ কিসের ওর। কিন্তু হিয়া কি উজানকে ঝাড়ি দিবে তার আগে উজান ঝড়ের গতিতে এসে দুম করে হিয়ার হাত ধরে টেনে হিয়াকে নিয়ে একটা ফাঁকা ক্লাসরুমে ভেতর ঢুকে পড়ে। কি করছেন আপনি? ছাড়ুন আমাকে। উজান হিয়াকে দেওয়ালে ঠেসে ধরে পেছন দিক দিয়ে হিয়ার হাত চেপে ধরে। বিয়াদব মেয়ে, কালকে তোমার জন্য আমি সারা রাত ঘুমাতে পারিনি। আমি আবার কি করলাম? কি করনি? হ্যাঁ, পুরো বিছানায় শুয়ে নিজের গায়ের গন্ধ মেখে রেখে আসছো। শুতে গিয়ে আমার গায়ে গন্ধ মানে কি সব বলছে ইনি? খামি ভেজার গন্ধ বলছে না তো? ছি ইয়া। মাথায় কি শ্যাম্পু দাও এটা? আমার বালুর জুড়ে তোমার চুলের গন্ধ বের হচ্ছে শুধু। নাম কি শ্যাম্পুর? কি উগ্র গন্ধ। সানসিল্ক শ্যাম্পু দিই। কোন বোতল, কালোটা নাকি গোলাপিটা? বোতল না, 2 টাকার মিনি প্যাকেট। যখন যেটা পাই ওটাই দিই। এখন যে আমি সারা রাত ঘুমাতে পারলাম না, এখন এটার কি করা উচিত? আমি কি করে জানবো? হ্যাঁ, আমি কি ইচ্ছে করে আপনার বিছানায় ঘুমিয়েছি নাকি? আপনি তো আমাকে উদ্ধার করে নিয়ে গিয়ে আপনার বিছানায়। জানি তো, নিজের পায়ে নিজেই কুড়াল মারছি আমি। আগামী 10-12 দিনেও যে আমি আর ওই বিছানায় ঘুমাতে পারবো না সেটা আমি বেশ বুঝতে পারছি। কি আর করব। আচ্ছা বাদ দাও ওইসব। কোথায় যাচ্ছ এখন? ক্লাসে। তারপর? ল্যাব আছে। ল্যাব শেষ হবে কখন? 2:30। তারপর? তারপর কি আবার? তারপর কি করবা? টিউশনে যাব। কোন টিউশনে? রাইমাদের বাসা? রিফাদের না গুনগুনদের? বাড়ি কোনটা? রিফাতদের। আচ্ছা, ওসব রিফাত সিফাতকে আজকের পড়াতে যেতে হবে না। ল্যাব শেষে ক্যান্টিনে দাঁড়িয়ে থাকবে, আমি তোমাকে নিতে আসবো। নিতে আসবো মানে? রাগে। আসতে চেঁচাচ্ছ কেন? আরে চেঁচালাম আবার কোথায়? আর আপনি আমাকে কেন নিতে আসবেন? কিছু কাজ আছে। আমাকে দিয়ে এত কি কাজ আপনার? শুনুন তো, আমার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। ধরে রাখছে কে তোমাকে? যাও ক্লাসে। শুনুন না। আচ্ছা শুনলাম, এসো কিন্তু আমি অপেক্ষা করব। আমি আসবো না। তুমি আসবে? না না না, আমি আসবো না। বলে হিয়া উজানকে ধাক্কা দিয়ে রুমটা থেকে বেরিয়ে এপাশ ওপাশ তাকিয়ে ক্লাসের দিকে হাঁটতে শুরু করে। ল্যাব শেষে হিয়া ঝিনুককে সহ ক্যান্টিনের সামনে রাস্তাটা দিয়ে হাঁটতে থাকে। তখন উজান ক্যান্টিনের সামনে আসতে বলেছিল ও জন্য না, কিন্তু আসলে ভার্সিটি থেকে বের হবার মেইন দরজাটা ক্যান্টিনের রাস্তাটা দিয়েই পড়ে, তার জন্য ঝিনুক হিয়া গল্প করতে করতে হাঁটছে। এমন সময় শ্রাবণ বুবু বুবু বলতে বলতে দৌড়ে এসে হিয়াকে জাপটে ধরে। শ্রাবণকে দেখে হিয়া তো পুরো শকড। শ্রাবণ এখানে কি করছে আজব? এই তুই তুই কি করছিস এখানে? কে তোকে এখানে নিয়ে আসলো? তুই ঠিক আছিস তো ভাই? কার সাথে এসেছিস? কেউ তোকে বাড়িতে কোনো কিছু করেনি তো? রিমাবু কোথায়? এই ছেলে চুপ করে আছিস কেন? কথা বল। আরে তুই থামলে তো বাচ্চাটা কথা বলবে। তোর না সব সময় একটু বেশি বেশি টেনশন। কি রে, শ্রাবণ ভাইয়া নিয়ে এসেছে না তোকে এখানে? ভাইয়া? কোন ভাইয়া? হিয়া প্রশ্নের উত্তরে উজান পেছন থেকে এসে হিয়ার মাথায় একটা গাট্টা মারতে হিয়া আউচ বলে চিৎকার করে ওঠে। যেই পাশ ফিরতে যাবে অমনি উজান হালকা করে হিয়ার নাকটা টেনে ধরে। কি হচ্ছে কি? এত প্রশ্ন কেন হ্যাঁ তোমার?
শ্রাবণ আমার সাথে এসেছে, আমি গিয়ে শ্রাবণকে নিয়ে আসছি। শান্তি? আপনি কেন? এমনি ইচ্ছে হচ্ছিল তাই। আপনার ইচ্ছে কেন? শ্রাবণ বাড়ি চল, আমি তোকে নিয়ে টিউশনি পড়াতে যাব। হুম, আজ কোনো টিউশনে যেতে হবে না। এখন তুই আমাদের সাথে ভাইয়ার ওই ডক্টর আঙ্কেলের চেম্বারে মানে হসপিটালে যাবি। ওখানে তোর প্রেসক্রিপশনে লিখে দেওয়া টেস্টগুলো করানো হবে। তারপর ভাইয়া আজ আমাদের দুপুরে লাঞ্চ করাবে। ততক্ষণে রিপোর্ট এসে যাবে। তারপর আমরা রিপোর্ট তুলে ডক্টরকে দেখিয়ে একটু ঘুরে ফিরে তারপর বাড়ি ফিরবো। পাগল তুই? আমি আজ 2 দিন ধরে কোনো টিউশনি যাই না। আজ না গেলে ওরা নতুন টিচার খুঁজে আমাকে দরজার ঠিকই তাড়িয়ে দেবে। দিলে দিবে, এখন তো তোর জন্য আমাদের জিজু আছে না। হোয়াট জিজু? তুই যা তো ঝিনুক বাড়িতে, আমাকে এখন ফিরতে দে। মোটেই না, এখন তুই আমাদের সাথে যাবি, এটাই ফাইনাল। তুই কেন বুঝতে চাইছিস না ঝিনুক? টেস্টগুলো করানোর মতো টাকা আমার নেই। আর কোনোভাবে একটা টিউশন হাতছাড়া হলে আমি কি দিয়ে চলবো একটু বুঝ। আরে তোকে কে টাকা দিতে বলছে? তুই কেন খামোখা এত পেন দিচ্ছিস বলতো? আবার তোমাদের ফিসফাস শুরু হলো? মানে আমরা? ঝিনুক, হ্যাঁ ভাইয়া। তুমি আর হিয়া এক রিকশায় আসো, আমি শ্রাবণকে নিয়ে বাইকে আসছি। ভাইয়া আপনি আমার কথাটা শুনুন। হিয়া শোনো, একটা কথা বলি। জি বলেন। সেদিন তোমার সাথে যা হয়েছিল তার পুরোটার সাথে আমি কোনো না কোনোভাবে ইনভলভ ছিলাম। তারপর আঙ্কেল তোমাকে দেখে বলল তোমার প্রেশার লো, শরীরটাও ঠিক ভালো না। তাই আমি চাইছি অন্তত টেস্টগুলো করিয়ে। হ্যাঁ কিন্তু আমার কাছে এইসব টেস্ট ভিজিট এইসবের জন্য বাড়তি কোনো টাকা নেই, একটু বুঝুন। আমি কি চেয়েছি একবারও তোমার কাছে ওইসব টাকা? চাননি, কিন্তু আমি বা আপনার থেকে অহেতুক টাকা নিতে যাব কেন? আচ্ছা বেশ, আজ যা খরচ হবে তুমি পরে কোনো এক সময় আমাকে পরিশোধ করে দিও। খুশি? তা হয় না ভাইয়া, তার ওপর আমার টিউশনি। হ্যাঁ প্লিজ, এসে সিনিয়র আমি তোমাকে রিকোয়েস্ট করছি, প্লিজ আজকের দিনটা একটু ম্যানেজ করে নাও প্লিজ। তুই এমন কেন হিয়া? ভাইয়া কিন্তু আজ অবধি কোনো মেয়ের কাছে এভাবে রিকোয়েস্ট করেনি, শুধু তোর কাছে। সে রোজ রোজ কোনো না কোনো কারণেই মাথা নত করে। ছেলেটাকে একটু সম্মান কর। ঝিনুক, আমি ওনাকে সম্মান করি, যথেষ্ট সম্মান করি, কিন্তু তাই বলে। হিয়া প্লিজ। না ঝিনুক, এটা বাড়াবাড়ি হয়ে যাবে। হিয়া আমি তোকে রিকোয়েস্ট করছি, আমার রিকোয়েস্টটা রাখ অন্তত। একটা দীর্ঘশ্বাস টেনে ঠিক আছে, কিন্তু এটাই লাস্ট। এরপর আমি আর কখনো তাদের এই বাজে রিকোয়েস্ট রাখবো না। আর ভাইয়া, আজ যতটুকু টাকা খরচ হবে আমি তার সবটুকু আপনাকে পরিশোধ করে দেবো। তখন কিন্তু আপনি টাকাটা নিতে না করতে পারবেন না। ঠিক আছে, সুদ সহ ফেরত দিও। হ্যাপি? এই না না, ভালো ভাইয়া, তুমি জানো না সুদ নেওয়া তো হারাম। আমাকে বুবু বলেছে ওটা পাপ, কোনো কারো থেকে সুদ নিতে নেই। শ্রাবণের কথায় 3 জনেই হেসে দেয়। ঝিনুক হিয়াকে নিয়ে হসপিটালে আসে আর উজান শ্রাবণকে নিয়ে হিয়ার টেস্ট করানো হয়। আর টেস্ট করাতে গিয়ে 3 সিরিঞ্জ রক্ত নিতে হিয়া পুরো কাহিল। শরীরে যা একটু রক্ত ছিল সব বোধহয় টেস্ট করাতেই চলে গেল। পেশেন্ট কে হয় আপনার? আমার ওয়াইফ। উজানের মুখে আমার ওয়াইফ কথাটা শুনেই শ্রাবণ আর ঝিনুক চোখ বড় বড় করে তাকিয়ে ওঠে। আপনার ওয়াইফের নামটা? হিয়া মুনতাজি আহমেদ। আপনার নাম আর ফোন নাম্বার? উজান শাহরিয়ার ফোন নাম্বার। স্যার নেম আলাদা, আপনার শাহরিয়া, আপনার ওয়াইফের আহমেদ। জি, বিয়ে হলেই মেয়েদের স্বামীর নাম ইউজ করতে হবে এমন কোনো রুলস নেই, তাই না? না, আপনি এই কাগজটা নিয়ে রিসেপশনে জমা দিয়ে বাকি টাকাটা পেমেন্ট করে দিয়েন। থ্যাঙ্কস। ঝিনুক আসো। উজান ঝিনুক আর শ্রাবণকে নিয়ে আগাতে ধরলে শ্রাবণ আর ঝিনুক খিলখিল করে হেসে ওঠে। বাবা, ভাইয়া গার্লফ্রেন্ডই বানাতে পারলেন না, তার আগেই বউ বানিয়ে নিলেন। গার্লফ্রেন্ড এসব এখন ওল্ড ফ্যাশন শালি সাহেবা। আমি আর তুমি বেস্টি না হয় বিয়ের পরেই প্রেম করব। উজান রিসেপশনে টাকা জমা দিয়ে হিয়ার কাছে আসে।
হিয়া এতক্ষণ ওর হাত ভাঁজ করে রিসেপশনের সামনে চেয়ারগুলোতে বসে বসে ওদের তিনজনের হাসি তামাশা দেখছিল। এদিকে আয় তো, আয় বলছি। বুবু, তখন তুই আর ঝিনুক আমাকে দেখে ওরকম করে হাসছিলি কেন? কখন? একটা কানে নিচে থাপ্পড় বসাবো। বুবুর সাথে ঢং করিস? টপাটপ গাল দুটো চিপে ধরে বলছি। তখন ওই নার্সটা বলল তুই বায়ার কি হস, তো বায়া বলল তুই নাকি বায়ার। হাসতেছিস কেন বাদরের মতো এরকম কম করে? এগুলো কি হাসি? ভালো বায়া শিখাইছে। তোকে আর তোর ভাইকে তো আমি এখন বল, ভাইয়া ওই মহিলাটাকে কি বলেছে? আমি কি হই ভাইয়ার? বলেছে ওয়াইফ। উস, মানে বউ। শুনেই হিয়া আটকে ওঠে, ভীষণ খেতে শুরু করে। ওকে ওয়াইফ হিসাবে পরিচয় দিয়েছে উজান। উজানের মাথা ঠিক আছে তো? কি করবে হিয়া এই লোকটাকে নিয়ে? হিয়ার মতো উজান তো দিন দিন আরো খামখেয়ালিপনা হয়ে যাচ্ছে। কখন কি করছে কি বলছে কোনো হুঁশ নেই। খা না একটা কিছু হিয়া, এরকম করিস কেন তুই সব সময়? জাস্ট মুখটা বন্ধ করে তাড়াতাড়ি সব খাবার শেষ কর। বুবু খা না, আমার খুব খিদে পেয়েছে, তুই না খেলে আমি কি করে? বাসায় দিনের বেলা তো একা একা সব নিয়েই খাস। মনে কর এই রেস্টুরেন্টটা তোর বাড়ি। মনে করে কি হবে, সবাই তোর মতো নাকি? খা না হিয়া, দেখ ভাইয়া কি চোখ বড় বড় করে তাকিয়ে আছে তোর দিকে। ওনার চোখ, উনি তাকিয়ে আছে, তোর কি? তোর ভয় করছে না? উনি কি বাঘ না ভালো যে আমার ওনাকেই ভয় করবে? তুই খাবি না তো? 3 সিরিজ রক্ত নিল, একটু নিজের শরীরটার কথা ভাব। ছিল প্লিজ। এমনিতে ওখানে বিল হয়ে আছে 4000-এর কাছাকাছি। আমি কিভাবে এত টাকা ওনাকে পরিশোধ করব? তার উপর এসব। ঝিনুক, আমার লাইফটা আর বাকি 10টা মানুষের মতো সাধারণ না। এসব ট্রিটমেন্ট, এত দামি একটা রেস্টুরেন্টে বসে খাওয়া, এসব আমার সাথে যায় না ঝিনুক। তুই আর ভাইয়া যে এসব করছিস না, আমার এসবে একটু ভালো লাগছে না। তোদের এই অতিরিক্ত ভালোবাসা আমার অক্ষমতাটাকে আরো মনে করিয়ে দেয় সব সময়। হিয়া, আমি বা ভাইয়া কিন্তু এখনো সেভাবে তোকে। আমি জানি ঝিনুক, একবার ওই মেয়ে স্টাফটাকে দেখ, আমার চাইতেও দামি একটা মানসম্মত জামা পরেই ডিউটিতে করছে। আর আমার দিকে তাকা, আমার তো ওড়নাটাও এক পাশটা পুরো ছিঁড়ে আছে। আমাকে এইসব জায়গায় মানায় বল? হিয়া প্লিজ ঝিনুক, আমি বাইরে ভাইয়ার বাইকের সামনে ওয়েট করছি, তুই খেয়ে আয়। হিয়া শোন আমার কথাটা। হিয়া ভাইয়া এভাবে কিভাবে হবে? এভাবে হবে না, হিয়াকে বোঝাতে হবে হিয়া নিজে কি পারে। মানুষ হিয়ার চাইতেও খারাপ পরিস্থিতি থেকে নিজেকে তৈরি করে ঝিনুক। আর হিয়ার সাথে তো আমি আছি এখন। হিয়াকে আমি যতটা পারি আগলে রাখবো। এখন শুধু হিয়া একটু বুঝলেই আমার শান্তি। ডক্টর আঙ্কেলের পর পর দুটো ওটি, তাই উজান ঠিক করে রিপোর্টগুলো তুলে এনে কাল এসে দেখে যাবে। উজান ঝিনুককে রিকশায় তুলে দেয়, আর হিয়াকে বাইকে ড্রপ করতে চাইলে হিয়া নিষেধ করে বলে সে শ্রাবণকে নিয়ে একা বাড়ি ফিরতে পারবে। উজান বুঝে হিয়া একটু বেশি একরোখা টাইপ, হিয়াকে ঘুরতিয়ে কোনো লাভ নেই, তাই উজানও রাজি হয়ে যায়। কিন্তু হিয়ার রিকশার পেছন পেছন এসে ঠিক হিয়াকে নজরবন্দি করে। একদিন পর ক্লাস ছুটি হয় ঠিক 2টোর কাছাকাছি। সারা রাত বৃষ্টির পর সকালের আবহাওয়াটা নিয়ম করে বেশ ভালোই ছিল। রোদ ছিল ঝলমলে। এই রোদ দেখে কেউ বলবে না এখন এই দুপুর টাইমে এসব আচমকাই আবার আকাশ খারাপ করবে। বাতাস বইছে তুমুল বেগে। ভার্সিটি ক্যাম্পাসের উল্টো দিকের রাস্তাটা ধরে হাঁটছে হিয়া। যদিও উল্টো দিকের এই রাস্তাটায় সচরাচর কেউ যাতায়াত করে না, তবে বড় বড় জিপ মোটর বাইক আসে যায়। বাড়ি পাল্টে এরকম ঝামেলা হয়ে গেছে, এদিক দিয়ে গেলে ওদের বাড়িতে যেতেই সময় লাগবে না। কিন্তু রাস্তাটা কিরকম ফাঁকা, কার তো হাঁটতেই শিউরে উঠছে। ধুর। হিয়া দ্রুত পা চালিয়ে সামনে আগাতে শুরু করে। চারপাশে বড় বড় গাছ দিয়ে ভরা, তার উপরেই মেঘলা আকাশ, কি রকম এক অন্ধকার পরিবেশ, সাথে ঝোড়ো বাতাস, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। হিয়া তো মনে মনে শুধু একটাই দোয়া পড়ছে, আগে যেন সে বাড়িতে পৌঁছে, তারপর যেন বৃষ্টি আসে। কিন্তু ওই যে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, শুরু হয় তুমুল বৃষ্টি। হিয়া কি করবে বুঝে উঠতে পারে না।
সাথে আবার নেই কোনো ছাতাও। হিয়া ওভাবেই কোনো রকম দৌড়ে একটা ভাঙা বিল্ডিংয়ে গিয়ে আশ্রয় নেয়। ভার্সিটি ক্যাম্পাসের এই পেছনে এরকম পুরাতন অনেক ভাঙা বিল্ডিং আছে। কেন এই বিল্ডিংগুলো করা আর কেনই বা এখন এগুলো পড়ে আছে হিয়া জানে না, জানবার প্রয়োজন নেই তার। আরে বৃষ্টি রে, আর 10টা মিনিট পর তোর আসতে কি সমস্যা ছিল ভাই? একটু আকাশে থেকে গেলে কি হতো না তোর? আসছিস টিউশনি যাওয়ার আগে প্লিজ থেমে যা, না হলে ওর মা আমার টিউশনের টাকা এবার অর্ধেকই কেটে নিবে। প্লিজ প্লিজ। হিয়া নিজ মনে কথাগুলো বলতে থাকে আর দুহাতে নিজের গায়ে লেগে যাওয়া বৃষ্টির পানিগুলো মুছতে থাকে। হঠাৎই এমন সময় 3-4টে নেশা করার টাইপ ছেলে কোথা থেকে বের হয়ে হিয়ার পেছনে এসে দাঁড়ালে হিয়ার অন্তরাত্মা কেঁপে ওঠে নিমিষে। এই, আপনারা কোথা থেকে এখানে আসলেন? কি চাই আমার কাছে আপনাদের? প্লিজ আগাবে না, একদম না। ছেলেগুলো নোংরা নোংরা কথা বলতে শুরু করে। এর মধ্যে একটা ছেলে হাতে থাকা সিগারেটটা ফেলে যেই হিয়ার দিকে এগোতে ধরবে অমনি হিয়া পালাতে চেষ্টা করে, কিন্তু পারে না। পাশে থাকা আরেকটা ছেলে হিয়ার হাত ধরে হিয়াকে থামিয়ে দেয়। হিয়া ভয়ে কেঁদে ওঠে, কাকতি মিনতি শুরু করে, কিন্তু ওরা হিয়ার হাত ছাড়ে না। ছেলেগুলো আর বেশি কিছু করতে যাবে তার আগেই ঝড়ের বেগে হাজির হয় গল্পের নায়ক উজান। উজান এসে ওখানকার একজনকে উদ্যমে একটা ঘুষি বসিয়ে দিয়ে ছেলেটার কলার চেপে ধরে। পাশে থাকা ছেলেগুলো উজানকে দেখে পিছিয়ে যায় মরতে। আমার পারমিশন ছাড়াই যেখানে কেউ এই ক্যাম্পাসে মেয়েদের দিকে চোখ তুলে খারাপ নজরে তাকাতে পর্যন্ত ভয় পায়, জানোয়ারের বাচ্চা, সেখানে তুই কিনা আমার কলিজার গায়ে হাত দিচ্ছিস। পাশে থাকা একটা ছেলে উজানের সামনে হাত জোর করে বলে, ভাই ভুল হয়েছে, এবারের মতো মাফ করে দেন। কিন্তু উজান কারো কথা শুনে না, ইচ্ছে মতো কিল বসিয়ে দেয় সব কটা শরীরে। শেষে হঠাৎ হিয়ার চোখের দিকে তাকাতে হিয়ার চোখ ভর্তি পানি দেখে উজান ওদের ছেড়ে দেয়। ছেলেগুলো পালিয়ে যায় এক ছুতে। তবুও উজানের রাগ কমে না। উজানের চোখের দিকে তাকানোর সাহস হিয়ার নেই এই মুহূর্তে। মাথা নিচু করেই হিয়া আলতো করে বলে ওঠে, থ্যাঙ্কস। কিন্তু হিয়ার এই থ্যাঙ্কসের উজানের কোনো ভাবাবেগ হয় না। সে তখনও সেই রাগি রাগি চোখ দিয়ে গিলে খেতে থাকে হিয়াকে। কেন এসেছো এইদিকে রাস্তায় নিজেকে বিলিয়ে দিতে? ছাড়ি দিয়ে গম্ভীর কণ্ঠে, জানো না এদিকে সেরকম লোকজন থাকে না? কিসের জন্য এসেছিলে? আমি না আসলে কি হতো কোনো ধারণা আছে? হিয়া তখনও মাথা অবনত করে কেঁদেই যাচ্ছে। খবরদার আমার সামনে এরকম ন্যাকা কান্না কাঁদবে না। কি মনে করো তুমি নিজেকে একাই সামলে নিতে পারবা? পৃথিবীতে সবকিছু খুব সোজা, তাই না? চোখ মুছে তুতলে তুতলে, ওই টিউশনি পড়াতে যাব বলে দেরি হচ্ছিল, তার উপর এই বৃষ্টি, তাই আমি এই রাস্তা দিয়ে এদিক দিয়ে গেলে তাড়াতাড়ি হতো এই ভেবে। যা শাট আপ, তোমার এইসব ব্যাখ্যা আমার মোটেও শুনতে ইচ্ছা করছে না। হিয়া আর কিচ্ছু বলে না, চুপচাপ পেছন ঘুরে বৃষ্টি থামার অপেক্ষায় বাহিরে তাকিয়ে থাকে। উজানও নিশ্চুপ, খুব রাগ হচ্ছে ওর হিয়ার উপর। এত কেন অযত্ন ওর নিজের প্রতি, কেয়ারলেস মেয়ে একটা। বৃষ্টি এখন হালকা কমে ঝিরিঝিরি পড়ছে। হিয়া কি বের হবে কি হবে না বুঝে উঠতে পারছে না। এদিকে 3টে বাজতে হাতে শুধু 10 মিনিট বাকি। রিক্সাতে উঠলেও 15 মিনিট লাগবে যেতে। এদিকে উজানও যে ক্ষেপে আছে, ধুর, আর এই জ্বালা ভালোই লাগে না হিয়ার। হিয়া কাপা কাপা পায়ে এক পা আগাতেই উজান হিয়ার হাত মুট করে ধরে নেয়। কোথায় যাচ্ছ আবার? তাকে টিউশনে যাচ্ছে, সময় নেই, দেরি হয়ে গেলে তখন আবার আমার বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে। যেতে হবে না আজ পড়াতে, এখান থেকে একদম সোজা বাড়ি যাবা। এই না, টিউশন মিস দিলে ওরা আমার। ওরা কি তোমার? কিছু না, প্লিজ আপনি এরকম অন্যায় আবদার করবেন না। আমার পড়াতে যাওয়াটা খুব জরুরি। জরুরি যখন তখন আমি যাব, তোমার সাথে যাব। পাগল আপনি? তাহলে চুপচাপ আমার সাথে আসো, কাজ আছে আমার কিছু। আবার কাজ? আসসালামু আলাইকুম বন্ধুরা, তো সবাই কেমন আছেন? এই গল্পটি কেমন হলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এর নেক্সট পর্ব শুনতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর নেক্সট পর্ব খুব শীঘ্রই আসছে। ধন্যবাদ সবাইকে।